বাংলা ও বিশ্ব সাহিত্যের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আজ আপনার জন্য থাকছে আমাদের এক বিশেষ নিবেদন, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের ডাকাত কালীর জঙ্গলে। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্ম 15ই জানুয়ারি 1905 সালে, মৃত্যু 23শে জুলাই 1963। একাধারে তিনি ছিলেন ভারতীয় চিত্রনাট্যকার, কাহিনীকার, গীতিকার, চিত্র পরিচালক ও অভিনেতা, এবং অন্যদিকে অনুবাদক, গল্পকার, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং বেতারের অনুষ্ঠান সঞ্চালক। 20 শতকের প্রথমার্ধে বাংলার সংস্কৃতি জগতে অন্যতম বহুমুখী প্রতিভার ব্যক্তি ছিলেন তিনি। শিশু সাহিত্যে তার অবদান ছিল বিশেষভাবে স্মরণীয়। তার রচিত কাহিনী ও সংলাপ ও চিত্রনাট্যের উল্লেখযোগ্য দুটি হল গরমিল ও উত্তর ফলগুনি। এছাড়াও তিনি লিখে গেছেন বিচার, স্বামীজি, সাপমোচন, শশীবাবুর সংসার, দাদা ঠাকুর এবং প্রভৃতি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি থাকুন। আমাদের আজকের বিশেষ নিবেদন, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের ডাকাত কালীর জঙ্গলে। সোনাখালীর জমিদার বাড়িতে আজ 7 দিন থেকে রৌশন চৌকি বসেছে। ভোর না হতেই সানাইয়ের সুর আশপাশের সব গায়ে ছড়িয়ে পড়েছে। লোকে দিন গুনতে থাকে। জমিদার রায় বাহাদুর বনোয়ারি লাল চৌবে সরকারের থেকে রাজা খেতাব পেয়েছেন। তার বংশে এত বড় সম্মান কেউ আর কখনো পায়নি। আজ 10 বছর ধরে তিনি চেষ্টা করে আসছেন। অকাতরে চাঁদার খাতায় টাকা দিয়ে আসছেন। প্রত্যেক বছরই তিনি আশা করে থাকেন যে এইবার সরকার বাহাদুরের কাছ থেকে বহুকাঙ্ক্ষিত রাজা উপাধি তিনি পাবেন। বড় বড় রাজকর্মচারীদের প্রায়ই তিনি ভোজ দিতেন এবং তাদের কাছ থেকে প্রত্যেক বছরই আশা পেতেন যে এই বছর না হোক সামনের বছর নিশ্চয়ই। সেই আশায় তার বিরাট জমিদারির লোকেরা এবং বিশেষ করে তার মৌ সাহেবরা সরকারের কাছ থেকে খেতাব পাওয়ার আগেই তাকে রাজা সাহেব বলে ডাকতে শুরু করেছিল। বাড়ির চাকর বাকর এবং প্রজারা সকলেই রাজা সাহেব বলে তাকে ডাকত। কিন্তু একটি দুটি করে 12 বছর চলে গেল। সরকারের সম্মান তালিকার ওপর দিকে নাম খুঁজে খুঁজে তিনি প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। শেষকালে এই বছরে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ আকাঙ্ক্ষার জিনিস রাজা উপাধি পেয়েছেন। তাই 7 দিন ধরে তার বিরাট জমিদারির মধ্যে উৎসব চলছে। কলকাতা থেকে 3টে থিয়েটারের দল 3 দিন পর পর অভিনয় করে গিয়েছে। প্রত্যেক অভিনেতাকে রাজা সাহেব একটি করে মেডেল দিয়েছেন। 4 দিনের দিন কলকাতা থেকে নতুন টকি ছবির দল ছবি দেখিয়ে গিয়েছে। ছবিতে কথা কয় দেখে গাঁয়ের লোক শুদ্ধ অবাক। বাকি 2 দিন গাঁয়ের ছেলেরা নিজেরাই স্টেজ করে অভিনয় করবে, তার তোড়জোড় চলছে। এর মধ্যে জমিদার বাড়ির সামনে মাঠে বিরাট শামিয়ানা পড়েছে। আজ কদিন ধরে সকাল থেকে রাত্রি পর্যন্ত দলে দলে লোক আসছে, পাত পেটে পেট ভরে খাচ্ছে। কেউ কেউ এ কদিন আর বাড়িতে হাঁড়ি চড়াবার ব্যবস্থাই বন্ধ করে দিয়েছে। দুবেলায় জমিদার বাড়িতে ভুঁড়ি ভোজন চলছে। এইসব এত জোরালো হয়েছে তার আরও একটা কারণ ছিল। রাজা সাহেবের বিরাট সম্পত্তির উত্তরাধিকারী ছিল তার একমাত্র সন্তান, তার ছেলে শঙ্করলাল। শঙ্করলাল গাঁয়ের স্কুলে ডাবল প্রমোশন পেয়ে খুব তাড়াতাড়ি প্রবেশিকা পরীক্ষার জন্য এগিয়ে চলেছিল। রাজা সাহেবের বংশে কোনো ছেলে বিশ্ববিদ্যালয়ের দরজা পর্যন্ত মাড়ায়নি। তাই তার বড় সাধ ছিল যে তার ছেলেকে তিনি শিক্ষিত করে তুলবেন। তার বরাত গুণে সেই বছরেই শঙ্করলাল একবার মাত্র চেষ্টাতেই প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে। সারা জমিদারির মধ্যে লোকে শঙ্করলালের তারিফ করছে। আজ সকলে মিলে শঙ্করলালকে অভ্যর্থনা করবে।
নিজের রাজা খেতাব পাওয়ার সঙ্গে ছেলের পরীক্ষায় কৃতকার্য হওয়া, এই দুটো জিনিস একসঙ্গে মিলে উৎসবকে এমন ঘোরালো করে তুলেছে, রাজা সাহেব তার ভান্ডারার দরজা খুলে দিয়েছেন। রাজা সাহেব পাত্র মিত্র নিয়ে বসে আছেন। এমন সময় স্কুলের হেড পণ্ডিত একদল ছেলে নিয়ে উপস্থিত হলেন। ছেলেরা সাহস করে আর ভিতরে ঢুকতে পারল না। তারা দরজার গোড়াতেই দাঁড়িয়ে রইল। পণ্ডিত মশাই ঘরের ভিতর গিয়ে ঢুকতেই রাজা সাহেবের দৃষ্টি তার উপর পড়ল। কি পণ্ডিত, আজ দুপুরে যে খেতে এলে না বড়? একজন মো সাহেব বলে উঠল, না না, পণ্ডিতের ফাইন, 1 টাকা ফাইন। টাকার কথায় রাজা সাহেব বলে উঠলেন, না না, পণ্ডিত মানুষ টাকা পয়সা কোথায় পাবে? তার চেয়ে ওর শাস্তি হলো রাত্রিবেলা 2 খান পাত একসঙ্গে খেতে হবে। পণ্ডিত মশাই হাত তুলে আশীর্বাদ করে বললেন, মহারাজ, এই রকম শাস্তি যেন প্রত্যহই পাই। পণ্ডিতের উত্তরে রাজা সাহেব খুশিতে হেসে উঠলেন। তার হাসি দেখা দেখি মো সাহেবরাও হেসে উঠল। হাসির তরঙ্গ থামলে পণ্ডিত মশাই পকেট থেকে একখানা কাগজ বের করে রাজা সাহেবের আসনের দিকে এগিয়ে দিয়ে বললেন, মহারাজ, গায়ের ছেলেরা কুমার বাহাদুরকে অভিনন্দন দিচ্ছে। রাজা সাহেব যেন কিছুই জানেন না এমন ভাব দেখিয়ে বলে উঠলেন, তাই নাকি? বেশ বেশ। তা ছেলেরা আমাকে ধরেছিল অভিনন্দন পত্রটা লিখে দেওয়ার জন্যে। রাজা সাহেব পণ্ডিত মশাইকে খুশি করবার জন্য বলে উঠলেন, তাই অঞ্চলে তোমার চেয়ে যোগ্য ব্যক্তি কে আর আছে বলো? তাছাড়া শঙ্কর তো তোমারই হাতে তৈরি। দেখি কি লিখেছ হে। এই দেখো, আবার বেশি বাড়াবাড়ি কিছু লিখো না। হাজার হোক ছোট ছেলে, তোমরা যা করছো তাতে এসে লজ্জিত হয়ে পড়ছে। রাজা সাহেব পণ্ডিতের হাত থেকে কাগজখানা নিয়ে নিজেই পড়বার চেষ্টা করতে গিয়ে কি মনে করে সেখানা পণ্ডিতের হাতে দিয়ে বললেন, আরে সর্বনাশ, এই গোড়ায় দেখছি সংস্কৃত ভাষায় কি সব লেখা। ও তুমি পড়ো। রাজা সাহেবের খেতাব পাওয়ার উপলক্ষে পণ্ডিত মশাই আজ 4 দিন আগে। ধন্য পণ্ডিত তোমার লেখনী, তোমার সোনার দোয়াত কলম আমি করিয়ে দেব। এমন সময় বাইরে কিসের একটা গোলমাল শোনা গেল। রাজা সাহেব সদল বলে বেরিয়ে এলেন। প্রধান নায়েব রামাহরি বাবু হুজুরকে দেখে বলে উঠল, এই জন্যই হুজুরকে বলেছিল, এই যত রাজ্যের ছোট লোকগুলোকে খাইয়ে কি হবে? রাজা সাহেব জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? এইবারে ভিকিরি এই যত রাজ্যে শুয়োরের ছানার মতো ছেলে পুলে নিয়ে এই আগের ব্যাচটাতেই খেয়ে গেল, আবার এই ব্যাচে এসে বসেছে। ফেয়ারি উঠিয়ে দিয়ে গেল, বলে কিনা তোর বাবার খাচ্ছি, শালাকে ঠেঙিয়ে বিদেয়ী করতে হলো। ও বলে রাজা সাহেব আবার বৈঠকখানার ঘরে ঢুকে গেলেন। এত সামান্য ব্যাপার যে তাতে তার মাথা ঘামাবার কিচ্ছু নেই। মো সাহেবদের মধ্যে একজন বলে উঠল, ব্যাটাদের পেট বোধহয় রবারের তৈরি, খেতেও পারে বটে। হ্যাঁ, খুব একটা উঁচু দরের রসিকতা করা হলো মনে করে রাজা সাহেব শুদ্ধ সকলে একবার হেসে উঠল। ঘরে ঢুকে পণ্ডিত মশাই বললেন, আমার সঙ্গে ছেলেরা সব এসেছে কুমারকে নিয়ে যাবার জন্যে। আয়োজন সমস্ত প্রস্তুত। এখন আপনি যদি আদেশ দেন কুমারকে সভাস্থলে নিয়ে যেতাম। আর ছেলেদের বিশেষ অনুরোধ, তাদের নিজেদের বলবার সাহস নেই, আপনাকেও যেতে হবে সবাই। রাজা সাহেব বলে উঠলেন, আরে আমাকে আর ওর মধ্যে কেন? ছেলে ছোকরাদের কাণ্ড ওরাই করুক, আর আমরা তো আছি, আমি আর ওর মধ্যে যাব না। ছগনলাল হলো রাজা সাহেবের খাস চাকর। প্রভুর কণ্ঠস্বর শুনেই ছগনলাল ছুটে এসে দাঁড়ালো। হুজুর! ওরে ছোট বাবুকে খবর দে, বল সেজে গুজে বাইরে আসতে। ছগনলাল সেলাম ঠুকে ছোটবাবুকে খবর দিতে অন্দরের দিকে ঢুকল। কিছুক্ষণ পরে ফিরে এসে খবর দিল, হুজুর, ছোট বাবু তো ভেতরে নেই হুজুর। লোক পাঠা শিগগির, বোধহয় মতিঝিলে আছে। ছোটবাবুকে খোঁজবার জন্যে চারিদিকে দারোয়ান ছুটল। কিছুক্ষণ পরে চারিদিক থেকে লোক ফিরে এসে
জানালো ছোটবাবুকে পাওয়া যাচ্ছে না। রাজা সাহেব হেসে পণ্ডিত মশাইকে বললেন, এই বড় লাজুক ছেলে, বলিনি তোমাকে? সে নিশ্চয়ই লজ্জায় কোথাও ইচ্ছে করে লুকিয়ে আছে। পণ্ডিত মশাই বলে উঠলেন, দেখবেন কালে কুমার একজন মহাজ্ঞানী হবে। বিদ্যার প্রধান লক্ষণ হচ্ছে বিনয়। ওধারে বারোয়ারি তলায় প্রকাণ্ড শামিয়ানা টাঙানো হয়েছে। তার তলায় ছেলেরা উৎকণ্ঠায় ছটফট করছিল। ছেলে বুড়ো সকলেই সেখানে উপস্থিত। আশেপাশের গাঁ থেকেও লোকেরা এসেছে। অনেকে সভায় বক্তৃতা দেবে বলে 7 দিন ধরে নিজের ঘরে বসে বক্তৃতা মুখস্থ করেছে। কুমার বাহাদুরকে প্রশংসা করা মানে রাজা বাহাদুরের কৃপা দৃষ্টি অর্জন করা। তাই বয়োজ্যেষ্ঠ লোকেদেরও উৎসাহের অন্ত ছিল না। ছেলেরা আজ 1 সপ্তাহ ধরে দুপুরের রোদে পুড়ে সারা গাঁয়ে দেবদারুর পাতা দিয়ে 4টে গেট সাজিয়েছে। প্রত্যেক গেটের মাথায় লাল শালুর উপর তুলোর অক্ষরে লিখেছে জয়তু কুমার শঙ্কর লাল। এই লেখার ব্যাপার নিয়ে গাঁয়ের ছেলেদের মধ্যে আগের দিন প্রায় মারামারি হয়ে যাবার মতো অবস্থা। একদল বলে ইংরেজিতে লেখা হবে লং লিভ আওয়ার কুমার, অন্য দল বলে না, ইংরাজি নয়, সংস্কৃত ভাষায় লেখা হবে। শেষকালে বুড়োরা এসে মীমাংসা করে দেন যে 2টো গেটের মাথার উপরে থাকবে, একটাতে ইংরাজিতে লং লিভ আওয়ার কুমার, আর একটি গেটের মাথায় লেখা থাকবে সংস্কৃত ভাষায় জয়তু কুমার শঙ্করলাল। মুখুজ্জেদের বড় ছেলে বেশ ভালো কবিতা লিখতে পারে। সে এক কোরাস গান লিখেছে। হারু মাস্টার সুর দিয়ে আজ 7 দিন ধরে ছেলেদের রিহার্সাল দিয়েছে। ছেলেরা তৈরি হয়ে আছে। কুমার বাহাদুর গাড়ি থেকে নামলেই তারা গান ধরবে। কিন্তু বেলা বয়ে যায়, কুমার বাহাদুরের দেখা নেই। ক্রমে সন্ধে হয়ে এলো, কুমার বাহাদুরের তবুও দেখা নেই। চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গিয়েছে। পাইক পেয়াদা সব বেরিয়ে পড়েছে, কিন্তু অনেক অনুসন্ধান করেও কেউ কুমার বাহাদুরের কোনো খবর আনতে পারল না। ক্রমে রাত্রি হয়ে এলো। রাজা সাহেবের মুখ শুকিয়ে এলো। কোথাও কুমারের কোনো খোঁজ পাওয়া গেল না। বাড়ির বাইরে তো কোথাও সে থাকে না। আত্মীয় স্বজন যেখানে যা ছিল সব রিপ্লাই প্রিপেড টেলিগ্রাম গেল, কিন্তু কোথাও থেকে কুমার বাহাদুরের কোনো খোঁজ পাওয়া গেল না। 4 মাইল দূরে রেল স্টেশন। স্টেশন মাস্টার স্টেশনের প্রত্যেক কুলি পর্যন্ত কুমার বাহাদুরকে ভালো রকম চেনে। কই, কেউ তো তাকে রেলে চড়তে দেখেনি। রাজা বাহাদুরের উৎসবের প্রাসাদে সহসা গভীর কালো ছায়া নেমে এলো। ক্রমশ রাত্রি আরো গভীর হয়ে এলো। সদর থানা থেকে খবর পেয়ে পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। কারোর মুখে কোনো কথা নেই। গাঁ থেকে মাইল 1.5 দূরে জমিদারের শখের পুকুর মতিঝিল। কুমার বাহাদুর মতিঝিলে মাঝে মাঝে নৌকা করে বেড়াতে আসত। রাজা বাহাদুর পুলিশ সাহেবকে নিয়ে মতিঝিলের পাড় তন্ন তন্ন করে খুঁজলেন। রাজা বাহাদুরের চোখ ফেটে জল বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। সুপারিনটেন্ডেন্ট সাহেবের দিকে চেয়ে কাতরভাবে তিনি বললেন, সাহেব, কি হলো? কি হলো? তোমার তোমার কি মনে হয়? সাহেব গম্ভীরভাবে বললেন, আমি ভালো মন্দ বলার মতো কিছুই তো পাচ্ছি না। তা ছেলের পড়ার ঘরটা দেখেছেন? হয়তো কোথাও বিদেশে চলে গিয়েছে, সেটাও তো হতে পারে। আমরা তন্ন তন্ন করে সব দেখেছি, কোথাও তার খোঁজ খবর নেই। আর আর আমাকে না বলে সে বিদেশে যাবেই বা কেন? মতিঝিলের পাশ দিয়ে একটা সরু রাস্তা ডিস্ট্রিক্ট বোর্ডের বড় রাস্তার উপরে এসে পড়েছে। রাত্রি গভীর হয়ে যাওয়ার দরুন সব অন্ধকার হয়ে এসেছে। পুলিশ সাহেবের গাড়ি বড় রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গাড়ির কাছে আসতেই ড্রাইভার পুলিশ সাহেবের হাতে একখানা খাম দিয়ে বলল, এই মাত্র চণ্ডীগড় থানা থেকে একজন সিপাহী এসে আপনাকে এই চিঠিটা দিয়ে গেল। সাহেব খামখানা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন,
আরে লোকটা গেল কোথায়? অত তাড়াতাড়ি চলে গেল সে? তাড়াতাড়ি খামখানা খুলে পুলিশ সাহেব দেখেন অজানা হস্তাক্ষরে লেখা একখানি চিঠি। চিঠিতে লেখা, কুমার বাহাদুর আমাদের কাছে আছেন, তার জন্য ব্যস্ত হবেন না। যদি তার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান, তাহলে রাজা সাহেব যেন সামনের অমাবস্যা রাত্রিরে ডোমজুরের খালের তেমোহানার কাছে নৌকা করে একজন লোক পাঠিয়ে 50,000 টাকা পাঠান। নইলে কুমারকে ডাকাতকালীর কাছে বলি দেওয়া হবে। আর হ্যাঁ, এর মধ্যে যদি পুলিশের লোক হাত দেয়, তাহলে কুমারকে ফিরে পাওয়ার কোনো আশা নেই। পড়া শেষ করে সাহেব চিৎকার করে উঠলেন, ড্রাইভার, তুমি একটা উল্লু! লোকটা কোন দিকে গেল? হুজুর, এই সামনে দিয়েই চলে গেল। রাজা বাহাদুরকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠেই সাহেব বললেন, শিগগির চালাও। ড্রাইভার চালাতে গিয়ে দেখে পিছনের দুটো চাকাই ফেটে গিয়েছে। কে কেটে দিয়ে গিয়েছে তা জানে না। পুলিশ সাহেব নিজের অজ্ঞাত স্বরে পকেটের মধ্যে রিভলভারটা মুঠো করে ধরলেন। ভয়ে রাজা সাহেব একেবারে কাঠের পুতুল হয়ে গিয়েছেন। গাড়ি সেইখানে ফেলে রেখে সেই অন্ধকারে তিনজন বাড়ির দিকে অগ্রসর হলেন। কারোর মুখে কোনো কথা নেই। সুপারিনটেন্ডেন্ট সাহেব বাড়ি ফিরে এসে সেদিনকার মতো রাজা বাহাদুরের ওখানেই থেকে গেলেন। রাজা বাহাদুর সারা রাত ঘুমোতে পারলেন না, পুলিশ সাহেবকেও ঘুমোতে দিলেন না। একমাত্র ছেলের জন্যে তার বাপের মন ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। পুলিশ সাহেব অবাক। তিনি বললেন, আগে এরকমের ডাকাতির গল্প শোনা যেত বটে, কিন্তু এখনো এইরকম ডাকাত আছে, এটা বড় আশ্চর্যের কথা। তবে তাদের কাজ দেখে বেশ বোঝা যাচ্ছে যে এদের দলটা রীতিমতো শিক্ষিত। সারা রাত্রি ধরে পরামর্শ চলতে লাগলো, কি করা যায় কি করা যায়। ছেলের জীবনের কাছে রাজা বাহাদুর 50,000 টাকার কথা মোটেই চিন্তা করছিলেন না। তার মনে হচ্ছিল যে যদি তাদের কাউকে পান তো এক্ষুনি 50,000 টাকা তিনি দিয়ে দেবেন। কিন্তু গোল বাঁধাচ্ছেন পুলিশ সাহেব। এত বড় একটা কাণ্ড যখন তার নজরে এসেছে, তিনি তো ছেড়ে দিতে পারেন না। আর তাছাড়া এরকম দুঃসাহসিক কাজ যারা করতে পারে, তারা কি ওই 50,000 টাকা পেয়ে চুপ করে থাকবে? যতক্ষণ না তারা জব্দ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকবে। রাজা বাহাদুরের মনে যেই সেই চিঠির কথা জাগে, তিনি বারবার চিঠিখানা ঘুরিয়ে ফিরিয়ে পড়েন। এর মধ্যে পুলিশ যদি হাত দেয়, তাহলে তার ছেলেকে আর তিনি ফিরে পাবেন না। না না, যাক, তার 50,000 টাকা যাক, তিনি কিছুতেই পুলিশকে এর মধ্যে আসতে দেবেন না। সেই মর্মে তিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বারবার অনুরোধ করছিলেন। পুলিশ সাহেব তখন ভাবছিলেন কখন সকাল হবে। একটা দিনে তার চোখের সামনে এরকম দুটো ঘটনা বেমালুম ঘটে যাবে। যে লোকটা তার ড্রাইভারের কাছে চিঠি দিয়ে মোটরের টায়ারটা নষ্ট করে গা ঢাকা দিয়েছে, সে নিশ্চয়ই ওই ডাকাত দলের লোক। এমনি করে লোকটা তার কানের ডগার সামনে দিয়ে পালিয়ে গেল। আর গেলই বা কোথায়? ডোমজুরের খাল, তার তেমোহনা, সেইখানেই পুলিশ সাহেবের মন তখন ঘুরে বেড়াচ্ছিল। অনেক বাগবিতণ্ডার পর ঠিক করা হলো যে রাজা সাহেব টাকা পাঠাবেন এবং পুলিশ সাহেবও আপাতত এই ব্যাপার থেকে সরে থাকবেন। তার ছেলের জীবনের কাছে 50,000 টাকা একেবারেই তুচ্ছ। কিন্তু পুলিশ সাহেব শুধু এইটুকু ব্যবস্থা করলেন যে যে লোক এই টাকা নিয়ে যাবে সে তারই লোক, সবেমাত্র কলকাতা থেকে এসেছে, পুলিশের লোক বলে কেউই বুঝতে পারবে না। থানায় ফিরে গিয়ে পুলিশ সাহেব খোঁজ নিলেন ভবেশ আছে কিনা। এই ছেলেটির কথাই রাজা সাহেবকে তিনি বলছিলেন। ভবেশ, তুমি কাজ চেয়েছিলে না? হ্যাঁ, কাজ চেয়েছি এবং কাজ করব বলেই এসেছি। তবে স্যার, ছিচকে চোরের পেছনে ছুটে সময় নষ্ট করতে আমার ভালো লাগে না। আমি ইচ্ছে করেই পুলিশের এই লাইনে ঢুকেছি, কারণ আমি চাই অ্যাডভেঞ্চার। বেশ, তবে তাই পাবে। আর ছিচকে চোর কি বলছো? তোমাকে এমন এক কাজের ভার দেব
যার থ্রিল তুমি কল্পনাও করনি। এই বলে রাজা সাহেব কুমার বাহাদুর ডোমজুড়ের খাল 50,000 টাকা সমস্ত ব্যাপার তিনি ভবেশকে জানালেন। তুমি যা চাইছিলে তাই পেলে। নাও হিয়ার ইজ ইউর চান্স। তোমাকেই সেই 50,000 টাকা দিয়ে আমি পাঠাচ্ছি। তা তুমি রাজি তো? সত্যি সত্যি ভবেশ কল্পনা করেনি হঠাৎ এত বড় পক্ষ প্রমাণ করার মাহেন্দ্রক্ষণ। পুলিশ সাহেবের কাছ থেকে চিঠি নিয়ে সে রাজা বাহাদুরের সঙ্গে পরিচিত হয়েছে এবং রোজই তার ওখানে যাতায়াত করে। রাজা সাহেব একরকম আহার নিদ্রা ত্যাগ করেছেন। সমস্ত বাড়ি শোকে যেন থমথম করছে। এত যে উৎসব তার স্মৃতি সুরের মতো রাজা সাহেবের মনে বিঁধছে। তখন বর্ষাকাল। গ্রীষ্মকালে যে ডোমজুড়ের খাল গরুতে হেঁটে পার হয়ে যায়, বর্ষায় যেমন তার স্রোত তেমনি তার জল। পশ্চিম থেকে ঢল নামার দরুন জলের রং গিরি মাটির মতো লালচে। উত্তরমুখ হয়ে স্রোত ধরে চলতে চলতে একটা জায়গায় খালটা 3 ফালি হয়ে 3 দিকে বেরিয়ে গিয়েছে। এইটিই হলো ডোমজুড়ের তেমোহনা। এই অঞ্চলে মানুষের বসবাস নেই। দুধারে গভীর জঙ্গল। লোকে বলে সে জঙ্গলে নাকি বাঘ থাকে। বহুদিন থেকে লোকের মুখে মুখে এক গল্প চলে আসছিল যে দক্ষিণ অঞ্চলের যত ডাকাত ছিল এই তেমোহনার জঙ্গল নাকি তাদের প্রধান আড্ডা। এখনো পর্যন্ত এই জঙ্গলের ভিতর একটা ভাঙা মন্দিরের হদিশ পাওয়া যায়। এখন অবশ্য খানিকটা ভাঙা প্রাচীর এবং গোটা 3 পুরানো ছোট ছোট ইটের স্তূপ ছাড়া আর কিছুই নেই। লোকে বলে এই মন্দির নাকি ডাকাতকালীন মন্দির ছিল। এখনো অনেক গ্রামের বৃদ্ধ আছেন, তারা গল্প করেন অনেক সময় গভীর রাত্রে এই ডাকাতকালীর জঙ্গল থেকে তারা যেন আরতির শব্দ শুনতে পেয়ে জেগে উঠেছেন। সকলে দল বেঁধে গিয়ে দেখেছেন ভাঙা মন্দিরের ভেতর সিঁদুর আর রাঙা জবার ছড়াছড়ি এবং তার চত্বরে তাজা মানুষের রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। এখনো মাঝিরা রাত বিরেতেই খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মাঝে মাঝেই দেখেছে বনের ভিতর দূরে যেন আলো জ্বলছে। ভয়ে এই পথ দিয়ে রাত বিরেতে কেউ বড় যাতায়াত করে না। দিনের বেলা কাঠ কুড়াতে কোনো কোনো লোক এই জঙ্গলের আশেপাশে যাতায়াত করে বটে, কিন্তু বহুদিনের সঞ্চিত স্মৃতির ভয়ে কেউ আর সাহস করে এই জঙ্গলের ভেতরে ঢোকে না। ডাকাতকালীর জঙ্গল জনমানব শূন্য হয়ে ডোমজুড়ের খালের ধারে পড়ে আছে, অতীতের অরাজক দিনের স্মৃতিস্বরূপ। একদিন দুপুরবেলা এই নির্জন অরণ্যের বুনো পথে হঠাৎ দেখা গেল একজন লোক ডোমজুড়ের খালের তীর ছেড়ে তার ভিতরের দিকে এগিয়ে চলেছে। লোকটির পরনে সাদা সিধে কাপড়, একটা ছেঁড়া কুর্তা, বগলে ছাতি, হাতে একটা লাঠি। এপাশ ওপাশ চাইতে চাইতে লোকটি ক্রমশ জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। কিছু দূরে গিয়ে লোকটি দাঁড়িয়ে পড়ল।
কান খাড়া করে কি যেন শুনতে লাগলো। সামনে বনে কার যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। লোকটি কি ভেবে সামনের একটা গাছের উপর উঠে বসল। সেখান থেকে দেখল সে যা অনুমান করেছিল তা সত্যি। কিছু দূরে আরও একজন লোক এই দিকে এগিয়ে আসছে। এক গাল দাড়ি, বেশ লম্বা চওড়া, একটা ময়লা চাদরে গা ঢাকা, নিঃশ্বাস আটকে লোকটি গাছের উপর উঠে বসে রইল। দেখল লোকটি সেই দিকেই আসছে। ক্রমশ লোকটি সেই গাছতলার কাছ দিয়ে চলে গেল। গাছের একপাশে লাঠি আর ছাতাটা রেখে আগেকার লোকটি গাছে উঠেছিল। লাঠি আর ছাতা যদি লোকটি দেখতে পায় তাহলে যাক, লোকটা গাছের পাশ দিয়ে চলে গেল। গাছের উপর যে লোকটা ছিল সে আর উপরে বসে থাকতে পারল না। অতি সন্তর্পণে গাছ থেকে নেমে এলো। ছাতা আর লাঠি নিয়ে গাছের আড়ালে আড়ালে সেই লোকটিকে অনুসরণ করে চলতে লাগলো। হঠাৎ সামনের লোকটা পিছন ফিরে দাঁড়ালো। চাদরের ভেতর থেকে রিভলভারটা বার করে চেঁচিয়ে বলে উঠল, কে কে ওখানে? গাছের আড়ালে কে লুকিয়ে আছো? শিগগির বেরিয়ে এসো, নইলে। গাছের আড়াল থেকে উত্তরে শুধু একখানি হাত দেখা গেল, সেই হাতেও রিভলভার। কিছুক্ষণের জন্য দুজনেই চুপচাপ, দুজনেই যেন সমান বিস্মিত। গাছের আড়ালের লোকটি তেমনি আড়াল থেকে এবার কথা কয়ে উঠল, কোচি ছেলে পাওনি যে রিভলভার দেখিয়ে কাজ হাসিল করবে। ভালো চাও তো রিভলভার রেখে দাও। সামনের লোকটি